আকাশবাণী কলকাতা। খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ফিনল্যান্ড আজ পরিবেশ রক্ষায় পারস্পরিক সহযোগিতা, অভিবাসন, পরিসংখ্যান সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, যে কোনো সংঘর্ষের দ্রুত নিরসনে সব রকম প্রচেষ্টাকে ভারত ও ফিনল্যান্ড সমর্থন করবে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ সেনাবাহিনীর বিরুদ্ধে ইরান অপারেশন ট্রু প্রমিস 4-এর 19তম দফার সূচনা করায় পশ্চিম এশিয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। 10টি রাজ্যের 37টি আসনে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী রবিবারই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করায় আগামী 13ই মার্চ সরকারি কর্মচারীদের রাজ্য জুড়ে ধর্মঘটে সামিল হচ্ছেন কলকাতা হাইকোর্টের কর্মচারীরাও। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত আজ মুম্বাইতে ইংল্যান্ডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ফিনল্যান্ড আজ পরিবেশ রক্ষায় পারস্পরিক সহযোগিতা, অভিবাসন, পরিসংখ্যান সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গে নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন তারা। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সারা বিশ্ব এখন এক অশান্ত এবং অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেন থেকে শুরু করে পশ্চিম এশিয়া একাধিক সংঘাতের সাক্ষী থেকেছে পৃথিবী। এরকম অশান্ত পরিবেশের আবহেও দুই বৃহৎ কূটনৈতিক শক্তি হিসেবে ভারত ও ইউরোপ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে স্বর্ণযুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইউরোপীয় দেশগুলির মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা আন্তর্জাতিক স্থিতাবস্থা, উন্নতি এবং পারস্পরিক বিকাশ সুনিশ্চিত করবে। आज विश्व एक अस्थिरता और अनिश्चितता के दौर से गुजर रहा है। ऐसे ग्लोबल एनवायरनमेंट में भारत और यूरोप दुनिया की दो बड़ी डिप्लोमेटिक पावर्स अपने संबंधों के सुनहरे दौर में प्रवेश कर रहे हैं। हमारा बढ़ता सहयोग वैश्विक स्थिरता, विकास और साझा समृद्धि को नई मजबूती दे रहा है। সামরিক সংঘাত কখনো কোনো সমাধানের পথ দেখাতে পারে না বলে ভারত ও ফিনল্যান্ড ঐকমত্য পোষণ করেছে বলেও প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, সংঘর্ষ দ্রুত নিরসনের লক্ষ্যে ভারত ও ফিনল্যান্ড সব রকম প্রচেষ্টাকে সমর্থন করবে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের শুরুতে তাদের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি আগামী দিনে ভারত ও ফিনল্যান্ডের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার পথ প্রশস্ত করবে বলেও প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন। 2026 की शुरुआत में ऐतिहासिक भारत यूरोपियन यूनियन फ्री ट्रेड एग्रीमेंट हुआ। ये एग्रीमेंट भारत और फिनलैंड के बीच ट्रेड, इन्वेस्टमेंट और टेक्नोलॉजी सहयोग को और प्रबल करेगा। डिजिटल टेक्नोलॉजी, इंफ्रास्ट्रक्चर और सस्टेनेबिलिटी जैसे क्षेत्रों में भारत और फिनलैंड महत्वपूर्ण साझेदार हैं। এদিকে আমেরিকা ও ইসরায়েলের যৌথ সেনাবাহিনীর বিরুদ্ধে ইরান অপারেশন ট্রু প্রমিস 4-এর 19তম দফার সূচনা করায় পশ্চিম এশিয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আজ জানিয়েছে, ইরান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মধ্য ইসরায়েল, জেরুজালেম এবং ওয়েস্ট ব্যাংকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই হামলা চলেছে। ইসরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্রকে নিশানা করারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে আক্রমণ শুরু করেছে। আজারবাইজানের নাকচিভান বিমানবন্দরের কাছে আজ ইরানের একটি ড্রোন আছড়ে পড়েছে বলে খবর। একটি ড্রোন আছড়ে পড়েছে স্কুলেও। 2জন নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রক। এদিকে ইরানের লাগাতার আক্রমণের মুখে কাতার সেদেশের মার্কিন দূতাবাসের নিকটবর্তী এলাকা থেকে নাগরিকদের আপাতত অন্যত্র সরানোর ব্যবস্থা করেছে। সৌদি আরবও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করে দেওয়ার কথা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে নষ্ট করে দিয়েছে। অন্যদিকে ইসরায়েল ইরানের একাধিক স্থানে আরও এক দফায় অভিযান চালিয়েছে। সেদেশের বিমানবাহিনী কাম এলাকায় একটি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংস করে দিয়েছে। ইস্পাহান প্রদেশের ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তারা। এর সঙ্গেই লেবাননে হিজবুল্লার একাধিক ঠিকানায় বিমান হানা চালানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতির মধ্যে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরবের বিদেশমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। আমেরিকা ও ইসরায়েলের যৌথ সেনাবাহিনীর অভিযান অবিলম্বে বন্ধ করার অনুরোধ করেছে তারা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে একাদশ রাইসিনা ডায়ালগের উদ্বোধন করবেন। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি ডক্টর আলেকজান্ডার স্টাব প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন এবং ভাষণ দেবেন। এই বছর রাইসিনা ডায়ালগের মূল ভাবনা সংস্কার, অ্যাসারশন, অ্যাকোমোডেশন, অ্যাডভান্সমেন্ট। ভূরাজনীতি এবং ভূ অর্থনীতির প্রেক্ষাপটে 3 দিনের এই সম্মেলনে আন্তর্জাতিক নেতা, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ বিষয় এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। 10টি রাজ্যের 37টি আসনে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। 9ই মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ভোট গ্রহণ 16ই মার্চ, সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। মহারাষ্ট্রের 7টি, তামিলনাড়ুর 6টি, বিহার এবং পশ্চিমবঙ্গের 5টি, ওড়িশার 4টি, আসামের 3টি, তেলেঙ্গানা, ছত্তিশগড়, হরিয়ানার 2টি করে এবং হিমাচল প্রদেশের 1টি আসনে ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গ থেকে আজ বিজেপি রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। বিধানসভায় এই উপলক্ষে তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার প্রমুখ। আজই মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক এবং মেনকা গুরুস্বামী। বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতিশ কুমার আজ তার মনোনয়ন দাখিল করেছেন। পাটনায় তিনি আজ রাজ্য বিধানসভার সচিবের কাছে তার মনোনয়ন জমা করেন। উপস্থিত ছিলেন প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এদিকে পাটনায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জেডিইউ সমর্থকরা নীতিশ কুমারের রাজ্যসভায় প্রার্থী হওয়ার বিরোধিতায় বিক্ষোভ দেখান। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী রবিবারই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্যে আসছে। ভোটের প্রস্তুতি ও সমন্বয়ের কাজ খতিয়ে দেখতেই এই সফর বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কমিশনের পক্ষ থেকে পাঠানো সূচি অনুযায়ী 8ই মার্চ দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। ওই দিনই কলকাতায় আসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। পাশাপাশি সফরে থাকবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গর্গ এবং সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার পবন কুমার শর্মা। এই সফরে ভোটার তালিকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা সহ একাধিক বিষয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কমিশনের ফুল বেঞ্চের রাজ্য সফরের আগে অভ্যন্তরীণ প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ জেলাশাসক, পুলিশ সুপার ও নিরাপত্তা বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই কলকাতা শহরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়েছে। গতকাল তালতলা, মুচিপাড়া, গিরিশ পার্ক সহ বিভিন্ন থানা এলাকায় টহল দিয়েছেন তারা। বাঁকুড়ার জঙ্গলমহল, পুরুলিয়ার বিভিন্ন গ্রামীণ এলাকা, 2 বর্ধমান, হাওড়া, কোচবিহারেও চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। সুপ্রিম কোর্ট গত 5ই ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য সরকার এখনও তা কার্যকর না করায় সরকারি কর্মচারীরা 13ই মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। কলকাতা হাইকোর্টের কর্মচারীরাও সেই ধর্মঘটে সামিল হবেন। কলকাতা হাইকোর্টের সরকারি কর্মচারী পরিষদ এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে হাইকোর্ট বার লাইব্রেরি ক্লাবের সেক্রেটারিকে চিঠি দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। কর্মচারীদের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের 2 বিচারপতি সঞ্জয় কারোল ও প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ রাজ্যকে যে নির্দেশ দিয়েছিল এখনও পর্যন্ত তার কোনোটাই মানা হয়নি, বরং রাজ্যের পক্ষ থেকে ফের শীর্ষ আদালতে দ্বারস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শীর্ষ আদালত মহার্ঘ ভাতা সমস্যার সমাধানে যে 4 সদস্যের কমিটি গঠন করে দেয় তাদের ভূমিকাও এখনও তেমন কিছু নজরে পড়েনি। দোল এবং হোলির কারণে 2 দিন বন্ধ থাকার পর আজ রাজ্যে ফের শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। 9টি জায়গায় এই যাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা কেন্দ্রে একটি করে ট্যাবলো বের করা হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর উত্তর দিনাজপুরের ইসলামপুরে এই কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের মানুষের কাছে পৌঁছতে বাধা দিচ্ছে। यहाँ डबल इंजन की सरकार बनेगी, लोगों का जन कल्याणकारी योजनाओं का लाभ मिलेगा। आज भी यहाँ के लोगों को लाभ पूरी तरह नहीं मिलता। ममता बनर्जी चाहती नहीं कि लोगों का भला हो। आज तक मुख्यमंत्री महिला होने के नाते महिलाओं के साथ जो गलत दुर्व्यवहार हो रहा है, ये तुष्टीकरण की राजनीति अब नहीं चलेगी, नहीं चलेगी। इस बार सभी लोगों ने अपने मन में बना लिया कि इस बार भारतीय जनता पार्टी की सरकार बनेगी। ভারত আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ফিনল্যান্ড আজ পরিবেশ রক্ষায় পারস্পরিক সহযোগিতা, অভিবাসন, পরিসংখ্যান সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি বিনিময় করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, যে কোনো সংঘর্ষের দ্রুত নিরসনে সব রকম প্রচেষ্টাকে ভারত ও ফিনল্যান্ড সমর্থন করবে। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ 6:35 মিনিটে।